এ যুগের সবচেয়ে বড় ডাকাত। লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। আজ পর্যন্ত অনেক ডাকাত ও খুনির গল্প শোনা গেছে, কিন্তু ফরাসি ডাকাত বনোটোর ভয়ঙ্কর দলের কাছে সেসব গল্প হচ্ছে খুবই ঠান্ডা গল্প। 1911 খ্রিস্টাব্দের 19 ডিসেম্বরের সকালবেলায় ঝরঝর করে বৃষ্টি ঝরছে। প্যারিসের এক বড় ব্যাংক সবে দরজা খুলেছে। কেবি ও পিম্যান নামে ব্যাংকের দুই কর্মচারী কয়েক লক্ষ টাকা নিয়ে এখনই আসবে। কর্তৃপক্ষ তাদেরই জন্য অপেক্ষা করছেন। ব্যাংকের কাছেই রাস্তার উপরে একখানা মোটর গাড়ি দাঁড়িয়ে আছে। তার জানলা দরজা বন্ধ, কিন্তু মেশিন বন্ধ নয়। কেবি ও পিম্যানকে দেখা গেল। তারা গল্প করতে করতে ব্যাংকের দিকে এগিয়ে আসছে। তারা ব্যাংকের দরজার কাছে এলো। হঠাৎ বন্ধ মোটর গাড়ির দরজা খুলে দুজন লোক রাস্তার উপরে লাফিয়ে পড়ল। তাদের হাতে রিভলভার। তাদের রিভলভার গর্জন করল। কেবি মাটির উপরে লুটিয়ে পড়ল। একজন লোক তার হাতের টাকার ব্যাগ নিয়ে টানাটানি করতে শুরু করেছে, কিন্তু কেবি আহত হয়েও ব্যাগ ছাড়তে রাজি নয়। এই যখন অবস্থা, লোকটি আবার রিভলভার ছুড়ে তাকে একেবারে কাবু করে ফেলল। তারপর ব্যাগটি নিয়ে এক লাফে মোটরের ওপর চড়ে বসল। রাস্তা তখন লোকে লোকারণ্য হয়ে গেছে। অনেক লোক মোটরের দিকে ছুটে এলো এবং সঙ্গে সঙ্গে মোটরের ভেতর থেকে দুদিকে দুখানা হাত বেরিয়ে পড়ল। প্রত্যেক হাতেই এক একটা রিভলভার অগ্নি উদ্গার করছে। জনতার বীরত্ব উবে গেল। যে যেদিকে পারল পালিয়ে প্রাণ বাঁচালো। একখানা লরি পথ জুড়ে দাঁড়িয়ে বাধা দেবার চেষ্টা করল, কিন্তু পারল না। মোটরখানা তীরের মতন বেগে তাকে এড়িয়ে চোখের আড়ালে চলে গেল। পুলিশের টনক নড়ল। তাদের চরেরা চারিদিকে খোঁজ নিয়ে এসে খবর দিল, মোটরের মধ্যে ছিল বনোট নামে একজন লোক ও তার সঙ্গীরা। মোটরখানাও একটা নদীর ধারে পাওয়া গেল। সেখানা চুরি করা মোটর। কিন্তু বনোটকে পুলিশ কিছুতেই আর ধরতে পারে না। সে ভারী চালাক। আজ এ বাসা কাল ও বাসা করে বেড়াতে লাগলো। কোথাও দু একদিনের বেশি সে থাকে না। পুলিশ যখনই খোঁজ পেয়ে তাকে ধরতে যায়, তখনই গিয়ে দেখে বনোট আগেই তাদের ফাঁকি দিয়ে সরে পড়েছে। এইভাবে 11 বার সে পুলিশের চোখে ধুলো দিল। থিয়েইস নামক স্থানে দুজন ধনী লোক বাস করত, স্বামী ও স্ত্রী। এক রাত্রে কারা তাদের খুন করে অনেক টাকা নিয়ে পালিয়ে গেল। পুলিশ সন্ধান নিয়ে জানল এ হচ্ছে বনোটের দলের কাজ। একদিন একজন পুলিশের লোক হঠাৎ দেখতে পেল চমৎকার একখানা মোটর চালিয়ে বনোট রাজপথ দিয়ে যাচ্ছে। সে এক লাফে মোটরের পাদানির ওপরে উঠে পড়ল, কিন্তু বনোটের গুলি খেয়ে পর মুহূর্তেই তাকে ইহলোক থেকে বিদায় নিতে হলো। সে মোটরখানাকেও পরে শহরের এক জায়গায় ভাঙা চোরা অবস্থায় পাওয়া গেল এবং জানা গেল সেখানেও চুরি করা মোটর।
মাসখানেক পরে কাউন্ট রোগেট তার মোটরে চড়ে বেড়াতে বেরিয়েছেন। আচম্বিতে তিনজন বন্দুকধারী লোক এসে গাড়ি থামিয়ে বলল, গাড়িখানা এখনই আমাদের ছেড়ে দিতে হবে। ড্রাইভার ইতস্তত করল। সঙ্গে সঙ্গে বন্দুকের গুলিতে তার ভবলীলা সাঙ্গ হয়ে গেল। কাউন্ট গাড়ির ভেতর থেকে বেরিয়ে পড়লেন, কিন্তু তিনিও গুলি খেয়ে যত জোরে পারেন পা চালিয়ে দিলেন। বন্দুকধারীরা হচ্ছে বোনট ও তার দুই সঙ্গী। কাউন্টের গাড়িতে আরো কয়েকজন দলের লোককে তুলে নিয়ে তারা আর একটি ব্যাংকের দরজার কাছে এসে দাঁড়ালো। তারপর দরজায় দুজন লোককে পাহারা দেবার জন্য রেখে তিনজন সঙ্গী নিয়ে বোনট বুক ফুলিয়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করল। তারপর তারা দু চোখা গুলি চালাতে লাগলো। ব্যাংকের তিনজন লোককে হত ও আহত করে ভান্ডার লুটে টাকা নিয়ে ডাকাতের দল আবার সরে পড়ল। এবারে পুলিশ অনেকটা সাবধান হয়েই ছিল। মোটরে ও মোটর বাইকে চড়ে দলে দলে পুলিশ ডাকাতদের পেছন পেছন ছুটল। কিন্তু তাদের কাছে যায় কার সাধ্য? গাড়ির ভেতর থেকে রাশি রাশি গুলি ছুটে আসছে। একটা স্টেশনের কাছে এসে ডাকাতরা মোটর থেকে নেমে ট্রেনে চড়ে বসল। পুলিশের লোকেরা পরের স্টেশনে গিয়ে তাদের যথোচিত অভ্যর্থনা করবার জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু তার আগেই পথের একটা বাঁকের মুখে এসে ট্রেন যখন তার গতি কমিয়ে দিল, বোনট নিজের লোকজন নিয়ে গাড়ি থেকে অদৃশ্য হলো। প্যারিসের সমস্ত লোক ক্ষেপে উঠে বলতে লাগলো, পুলিশ কোনো কাজের নয়। তাদের অকর্মণ্যতায় আমরা এইবারে ধনে প্রাণে মারা পড়ব। পুলিশের বড় কর্তা প্রমাদ গুণে নিজেই কোমর বেঁধে কার্যক্ষেত্রে নামলেন। এমন ভয়ানক সাহসী ডাকাতের কথা তিনি কখনো শোনেননি। ইচ্ছে করলে এরা অনায়াসেই বিদেশে গিয়ে পুলিশকে কলা দেখাতে পারে, কিন্তু তা না করে পুলিশের চোখের সামনেই শহরে বসে এরা যা খুশি তাই করছে। পুলিশের বড় সাহেব বোনটকে আবিষ্কার করবার জন্যে 120 জন ডিটেকটিভ নিযুক্ত করলেন। গজির ব্যবসা ছিল চোরাই মাল কেনা। পুলিশ সে খবর রাখত। ডিটেকটিভ জৈন ও কোলমার একদিন সদল বলে গজির বাসায় গিয়ে বললেন, তুমি নিশ্চয়ই বোনটোর খবর রাখো, শিগগির তার ঠিকানা বলো। গজি বলল, দোতলায় একটা ঘরে একখানা খাতায় বোনটের ঠিকানা লেখা আছে, আমি এখনই গিয়ে নিয়ে আসছি। জৈন ও কোলমারের কেমন সন্দেহ হলো। তারাও গজির সঙ্গে সঙ্গে ওপরে গেলেন। একটা ঘরের সামনে গিয়ে গজি বলল, ওই যা, ঘরের চাবিটা নিচে ফেলে এসেছি, আপনারা একটু দাঁড়ান, চাবি নিয়ে আমি এখনই ফিরে আসছি। সে আবার একতলায় নেমে গেল, কিন্তু ঘরের দরজায় চাবি দেওয়া ছিল না, কারণ কোলমার ঠেলতেই দরজাটা খুলে গেল। জৈন ও কোলমার রিভলভার বের করে ঘরের ভেতরে ঢুকলেন। তৎক্ষণাৎ নিবিড় অন্ধকার ভেদ করে আর একটা রিভলভারের অগ্নিশিখা সশব্দে গর্জে উঠল। কোলমার তখনই সেই দিকে ঝাঁপিয়ে পড়লেন এবং অন্ধকারেই কাকে দুই হাতে জড়িয়ে ধরে মাটির উপরে পেড়ে ফেললেন।
কিন্তু সে কাবু না হয়ে উল্টে রিভলভার ছুঁড়ে কোলমারকেই জখম করল। তারপর জৈনের পালা। বনটের রিভলভার আবার অগ্নিবৃষ্টি করল। জৈনও ধরাশায়ী হলেন। রিভলভারের শব্দে নিচ থেকে একজন পুলিশের লোক ছুটে এলো। একটা দেশলাইয়ের কাঠি জেলে সে দেখতে পেল ঘরের মেঝের উপরে রক্ত গঙ্গার মাঝখানে তিনটে মৃতদেহ স্থির হয়ে পড়ে রয়েছে। তার পায়ের শব্দ পেয়ে বনটও মৃত্যুর ভান করে আড়ষ্ট হয়ে রইল। পাহারাওয়ালাটা তাড়াতাড়ি খবর দেবার জন্যে আবার নিচের দিকে ছুটল। সেই ফাঁকে উঠে পড়ে বনট জানলা খুলে বেরিয়ে ছাদে চড়ে চম্পট দিল। 3 দিন পরে বনট গ্রেন্ড নামে এক দপ্তরিকে আক্রমণ ও আহত করল। সে মিথ্যা সন্দেহ করেছিল যে ওই দপ্তরি তার বিরুদ্ধে থানায় গিয়ে খবর দিয়ে এসেছে। ডুবিস ছিল বনটের বিশেষ বন্ধু। গোয়েন্দারা খবর পেল বনট তার বন্ধুর মোটর গাড়ির কারখানায় লুকিয়ে আছে। তখন পুলিশের ফৌজ সেই দিকে ছুটল। বনট তখন কারখানার বাইরে একখানা মোটর বাইকে চড়বার চেষ্টা করছিল। হঠাৎ পুলিশের আবির্ভাব দেখেই সে বাড়ির বাইরে সিঁড়ি দিয়ে ওপরে ছুটল এবং সঙ্গে সঙ্গে রিভলভারও ছুঁড়তে লাগলো। দুজন ইন্সপেক্টর তার অব্যর্থ লক্ষ্যে আহত হলেন। পুলিশের পল্টনও বাড়ি আক্রমণ করল, কিন্তু অশ্রান্ত গুলি বৃষ্টির চোটে সকলে আবার পিছিয়ে আসতে বাধ্য হলো। কারখানা বাড়িটা ছিল একেবারে খোলা জায়গায়। কোনো দিক দিয়েই লুকিয়ে তার কাছে এগোবার উপায় ছিল না। চারিদিক থেকে খবর পেয়ে দলে দলে লোক বন্দুক প্রভৃতি নিয়ে ছুটে এলো পুলিশকে সাহায্য করার জন্যে। কিন্তু বনট ও তার স্যাঙাত ডুবইসের রিভলভারের ঘন ঘন গর্জন শুনে কেউই আর বাড়ির কাছে ঘেঁষতে ভরসা করল না। বেলা 10টার সময়ে পুলিশ সাহেব বুঝলেন কেবল পাহারাওয়ালাদের সাহায্যে বনটকে বন্দি করা যাবে না। তখন খবর দিয়ে সৈন্যদের আনানো হলো। খড়ে বোঝাই মালগাড়ির আড়ালে লুকিয়ে সৈন্যরা ডিনামাইট দিয়ে বাড়ির দেওয়ালের খানিকটা উড়িয়ে দিল, কিন্তু তবু বিশেষ সুবিধা হলো না। বরং ভাঙা দেওয়ালের ভিতর দিয়ে বনট ও ডুবইসের বন্দুক আরো বেশি গুলি বৃষ্টি করবার সুযোগ পেল। বিকেল পর্যন্ত সমানে সমান যুদ্ধ চলল। এক পক্ষে পুলিশ বাহিনী, সৈন্যদল ও সারা শহরের বাসিন্দা, এবং অন্য পক্ষে মাত্র 2টি প্রাণী। এমন যুদ্ধ কখনোই হয়নি। সৈন্যরা ডিনামাইটের সাহায্যে বাড়ির আরো খানিকটা ভেঙে ফেলে তার চারিদিকে আগুন লাগিয়ে দিল। তারপর সকলে একসঙ্গে বাড়িটাকে আক্রমণ করল। বাড়ির ভেতর থেকে আর কোনো সাড়া পাওয়া গেল না। নিচের তলায় দেখা গেল ডুবইসের মৃতদেহ পড়ে রয়েছে। তার গায়ে 3টে গুলির চিহ্ন। উপরতলার ভগ্ন স্তূপের ভিতরে গিয়ে পুলিশ সাহেব প্রথমটা কিছুই দেখতে পেলেন না। তারপর দেখলেন রাশিকৃত আজে বাজে জিনিসের তলা থেকে একখানা হাত দেখা যাচ্ছে, এবং সেই হাতে রয়েছে একটা রিভলভার। হাত শুদ্ধ রিভলভারটা কাঁপাতে কাঁপাতে উঠে আর একবার অগ্নিবৃষ্টি করল।
সেই সঙ্গে পুলিশ সাহেবও রিভলভার ছুঁড়লেন। হাতখানা নেতিয়ে মাটির ওপরে লুটিয়ে পড়ল। সেই হাত ধরে পুলিশ সাহেব বনটকে টেনে বার করলেন। বনটের তখন প্রায় অজ্ঞান অবস্থা। তার দেহের 12 জায়গায় ও মাথার 3 জায়গায় বুলেটের ক্ষতচিহ্ন। শহরের বাসিন্দারা বনটের দেহকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবার উপক্রম করল। অনেক কষ্টে তাদের নিবারণ করে বনটকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কিন্তু 20 মিনিট পরেই তার প্রাণ বেরিয়ে গেল। তার জামার ভেতরে পাওয়া গেল এই লেখাটুকু: আমি আমারই মতো জীবন যাপন করব। প্রত্যেক লোকেরই বাঁচবার অধিকার আছে, কিন্তু তোমাদের ওই পাপী ও নির্বোধ সমাজ যখন আমাকে বাঁচতে দিতে রাজি নয়, তখন কি আর করা যায়? আমাকে মরতেই হলো। ডাকাত সর্দার বনট মরল বটে, কিন্তু তার ডান হাত ও বাম হাত এখনো বেঁচে আছে। তার দল কিন্তু এখনো ভাঙেনি। গার্নিয়ার আর ভ্যালেট এরাই ছিল বনেটের ডান হাত আর বাম হাতের মতো। কিন্তু সারা দেশের চোখে তারা কতদিন ধুলো দিতে পারে? সপ্তাহ 2 পরে খবর পাওয়া গেল তারা নদীর ধারে একখানা বাড়ি ভাড়া নিয়ে বাস করছে। কেবল তাই নয়, দরকার হলে লড়াই করবার জন্যে তারা এই বাড়িখানাকে কেল্লার রসদখানায় পরিণত করেছে। এবং এ বাড়িখানাও এমন জায়গায় আছে যে কোনো দিক থেকেই লুকিয়ে তার কাছে ঘেঁষবার উপায় নেই। তখনই বাড়িখানাকে অবরোধ করবার ব্যবস্থা হলো। 14খানা মোটর ভর্তি করে পুলিশের লোক ছুটল এবং তাদের সঙ্গে চলল শত শত সৈন্য, কলের কামান শ্রেণী ও অনেকগুলো সার্চ লাইট। এ যেন কোনো দেশ জয়ের আয়োজন। আক্রমণকারীরা যথাস্থানে হাজির হয়ে সবিস্ময়ে দেখল, খবর পেয়ে তাদের আগেই হাজার হাজার লোক শত শত মোটরে চড়ে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। তখন রাতের বেলা। উজ্জ্বল সার্চ লাইটগুলো কিন্তু রাতকেও দিন করে ফেলল। বড় বড় লোহার থামের আড়ালে দেহ ঢেকে পুলিশ ও ফৌজ ডাকাতদের বাড়ি আক্রমণ করল। কলের কামানগুলো চেঁচিয়ে লোকের কানে তালা ধরিয়ে দিতে লাগলো এবং চতুর্দিকে কেঁপে কেঁপে উঠতে লাগলো, থেকে থেকে ডিনামাইটের গভীর গর্জনে। গার্নিয়ার ও ভ্যালেটও হাত গুটিয়ে বসে রইল না, কিন্তু তাদেরও বন্দুকের গুলিতে আক্রমণকারীদের কেউ কেউ হত এবং আহত হলো। 9 ঘন্টা ধরে যুদ্ধ চলল অশ্রান্তভাবে। অসংখ্যের বিরুদ্ধে মাত্র 2 জনের আত্মরক্ষার এমন কাহিনী কোনো ইতিহাসেই লেখা নেই। রাত 4টের সময়ে বন্দুক, রিভলভার ও কলের কামানের অগ্নিবৃষ্টিতে ক্ষত বিক্ষত সেই ছোট বাড়িখানা ডিনামাইটের মুখে প্রায় ভেঙে গুঁড়ো হয়ে গেল। কিন্তু তখনও তার ভেতর থেকে আর একবার বুলেটের ঝড় ছুটে এলো, সেই শেষবার। তারপর সব চুপচাপ। পুলিশ ও সৈন্যগণ সেখানে গিয়ে পেল কেবল গার্নিয়ার ও ভ্যালটের মৃতদেহ। অসংখ্য গুলির চোটে তাদের দেহ ঝাঁঝরা হয়ে গেছে।
কিছুদিনের ভেতরেই বনট সম্প্রদায়ের আর সব লোকও ধরা পড়ল। অনেকের যাবজ্জীবন জেল হলো এবং অনেকে গিলেটিনে প্রাণ দিল। কেউ করলো আত্মহত্যা। কিন্তু বনটের দলের কেউ কম যায় না। ক্যারুই নামে বনটের এক সঙ্গীকে পুলিশ গ্রেপ্তার করল, কিন্তু পাছে সে আত্মহত্যা করে। এই ভয়ে তাকে নগ্ন অবস্থায় জেলখানায় বন্ধ করে রাখা হলো। তবু একদিন সে ফাঁক পেয়ে বানরের মতো দেওয়াল বেয়ে 5 তলার ছাদের উপরে গিয়ে উঠল এবং চিৎকার করে বলল, ঘড়িতে যেই 12টা বাজবে অমনি আমি এখান থেকে লাফিয়ে পড়ে প্রাণ বিসর্জন দেব। জেলের কর্তা কাকুতি মিনতি করলেন, ছি, অমন কাজ কি করতে আছে? লক্ষ্মী ছেলেটির মতন নিচে নেমে এসো। ক্যারুই সে কথা আমলেই আনলো না। জেলের কর্তা তখন 5 তলার ছাদে লোক পাঠিয়ে তাকে ধরবার উদ্যোগ করলেন। ক্যারুই তখন কাকুতি মিনতি করে বলল, ছি, অমন কাজ কি করতে আছে? বেলা 12টার আগে কারুকে উপরে পাঠিও না, তাহলে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে যে। জেলের কর্তা তার কথা আমলেই আনলেন না। তাকে ধরবার জন্যে লোক পাঠালেন, কিন্তু সে লোক উপরে আসবার আগেই ক্যারুই ছাদ থেকে লাফিয়ে পড়ে প্রাণ ত্যাগ করল। এই বনট ও তার দলবলের কথা মাঝে মাঝে যখন ভাবি, তখন মনে হয় যে বিপথে চালিত হয়ে এদের এমন অতুলনীয় বীরত্ব ব্যর্থ হয়ে গেল। নিজেদের সাহস ও শক্তির অপব্যবহার না করলে পৃথিবীর শ্রদ্ধা পূজা লাভ করে আজ হয়তো তারা নিত্য স্মরণীয় হতে পারত। হিংসুক পশু জীবন যাপন করে বলেই বাঘ সিংহকে কেউ বীর বলে ডাকে না।